আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্বিগুণ প্রস্তুতি, একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তেহরান। ইসরায়েল ইরানের নতুন সর্বাত্মক যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 13, গুরুতর আহত 24। ভারত জুড়ে সতর্কতা জারি। দিল্লিতে বিস্ফোরণের আগে রহস্যময় অভিযান, উদ্ধার হয় 3000 কেজি বিস্ফোরক, যা জানা গেল। ইসরায়েলের জন্য নয়া হুমকি, বয়কটের পরিকল্পনা করছে ইহুদিদেরই হারেদি সম্প্রদায়। যুদ্ধের সময়ের চেয়ে প্রতিরক্ষা পণ্য উৎপাদন বাড়িয়েছে ইরান। গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানিকে দেশ ছাড়া করতে মরিয়া ট্রাম্প দলীয় নেতারা, নাগরিকত্ব বাতিল করে উগান্ডায় ফেরত পাঠানোর দাবি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দ্বিগুণ প্রস্তুতি, একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তেহরান। ইসরায়েল ইরানের নতুন সর্বাত্মক যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা সর্বাত্মক যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা, এমন সতর্কতা কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের 12 দিনের যুদ্ধের পরও ইরান উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে এবং একই সঙ্গে হাজারো ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে ছুটছে। প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি আগের ধারণার চেয়ে কম হয়েছে। তাই দুই পক্ষই নতুন সংঘাতের প্রস্তুতি জোরদার করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে 11টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তেহরান বলছে তা ধ্বংসস্তূপের নিচে নিরাপদে রাখা। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এসব উপকরণ গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইজ পত্রিকাটিকে বলেন, তেহরান এখন একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হচ্ছে, দিন রাত কাজ চালাচ্ছে। লক্ষ্য একেবারেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয়া। জুনে 12 দিনের যুদ্ধে ইরান কমপক্ষে 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার ভাষায়, ইসরায়েলের মনে হয় কাজ এখনো শেষ হয়নি, তাই ইরানও পরবর্তী রাউন্ডের জন্য দ্বিগুণ প্রস্তুতি নিচ্ছে। গলফ অঞ্চলের কূটনীতিকরা মনে করছেন, এসব কারণে ইসরায়েলের উপর হামলা প্রায় আবশ্যকভাবে। গত জুনের যুদ্ধে ইসরায়েল তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, সমৃদ্ধকরণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে ছুড়েছিল 500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1100 ড্রোন। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় 13 জনের মৃত্যু এবং আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লালকেল্লার পাশে বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা 6:52 লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশেপাশে ছড়িয়ে ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে ভিডিও ও ছবিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্ন ভিন্ন মরদেহ। দিল্লির উপপ্রধান অগ্নি নির্বাপক কর্মকর্তা একে মালিক বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। সন্ধ্যা 7:29 দিকে
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো অন্তত 24 জন। বিস্ফোরণের পরপরই মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখ সহ বেশ কিছু রাজ্য ও অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে লালকেল্লার সামনে চাঁদনি চক মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভারতের শীর্ষ সন্ত্রাস তদন্ত সংস্থা, জাতীয় তদন্ত সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী সহ স্থানীয় পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। এতে বিস্ফোরিত ওই গাড়ির আশপাশে থাকা আরো 3 থেকে 4টি গাড়িতেও আগুন ধরে যায় এবং কমপক্ষে 22টি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটল সে সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। এর আগে ভারতের জম্মু ও কাশ্মীরে একটি অভিযান চালিয়েছে পুলিশ। এই সময় 2টি বাড়ি থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে নয়াদিল্লি। সোমবার 10 নভেম্বর জাতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। এই ঘটনার পর দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইন্দো নেপাল সীমান্তেও বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ নজরদারি শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর অভিযান চালিয়েছে পুলিশ। এ সময়ে ফরিদাবাদ এলাকায় 2টি বাড়ি থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সার হিসেবে ব্যবহৃত হলেও তা দিয়ে প্রাণঘাতী বোমা তৈরি করা সম্ভব। জম্মু কাশ্মীরের চিকিৎসক আদিল রাঠারের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাকে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মুহাম্মদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্তে মুজাম্মিল শাকিল নামে আরো এক চিকিৎসকের নাম উঠে আসে। তিনি ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশ তল্লাশি চালিয়ে তার 2টি বাড়ি থেকে 12টি সুটকেস ভর্তি বিস্ফোরক, ডিটোনেটর ও টাইমার উদ্ধার করেছে। এই ঘটনায় আরো এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার গাড়ি থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে। এছাড়া আদিল রাঠার সাবেক কর্মস্থল থেকেও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের অতি রক্ষণশীল বা হারেদি নেতারা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের অংশ হিসেবে প্রধান কিছু কোম্পানিকে বয়কট করার বিষয়টি বিবেচনা করছেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 জানিয়েছে হারেদি নেতারা বাধ্যতামূলক সামরিক সেবা এবং তাদের সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে পাঠানোর জন্য গ্রেপ্তারের প্রতিবাদে বড় বড় ইসরায়েলি কোম্পানির পণ্য বয়কটের সিদ্ধান্ত নিতে পারেন, যা ইসরায়েলি অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনতে পারে। পার্স টুডে জানিয়েছে হারেদি সম্প্রদায়ের শীর্ষস্থানীয় রেবাইরা এবং তাওরাত পরিষদের সদস্যরা 1 মাসের জন্য তাদের অনুসারীদেরকে স্ট্রাউস, তেনুভা ও ওসেম এর মতো বৃহৎ খাদ্য ও দুগ্ধজাত পণ্যের কোম্পানির পণ্য ব্যবহার নিষিদ্ধ করতে পারেন। ইহুদি আদালতের একজন কর্মকর্তা চ্যানেল 13 কে বলেছেন, হারেদি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 15 লাখ। আমরা চাইলে বড় বড় কোম্পানিকে অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে ফেলতে পারি এবং এতে সরকারের সিদ্ধান্ত নিতে চাপের মুখে পড়তে হবে। সেনাবাহিনীতে পাঠানোর জন্য হারেদি সদস্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকলে আমরা নিশ্চুপ থাকবো না। অর্থনীতিবিদরা বলেন, এমন পদক্ষেপ ইসরায়েলি অর্থনীতিতে ক্ষতি ডেকে আনবে, তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো পরিষ্কার নয়। এর আগে 2023 সালে হারেদিরা অ্যাঞ্জেল নামে একটি বেকারি কোম্পানিকে বয়কট করেছিল, কারণ ওই কোম্পানির প্রতিনিধি হারেদিদের সেনাবাহিনীতে পাঠানোর দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বয়কটের পর কোম্পানিটি হারেদিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চায়। চ্যানেল 13 এর তথ্য অনুযায়ী বর্তমানে হারেদি নেতাদের বয়কট পরিকল্পনা থেকে বিরত রাখার একমাত্র উপায় হলো তাদের বিশেষ সুবিধায় রাখার খসড়া আইন উপস্থাপন করা, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান সরকার গঠনের আগে তাদের অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিকে হারেদিরা প্রতি বৃহস্পতিবার তেল আবিব ও জেরুজালেমে বড় বিক্ষোভ করছে, যাতে সংসদের উপর চাপ সৃষ্টি করা যায়। তারা নেতানিয়াহুকে এই বলে সতর্ক করেছে যে যদি তাদের ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি না দেওয়া হয়, তবে তারা
তার জোট সরকার ভেঙে দিতে পারে। এর আগে হারেদি নেতা রেবাই মোর্শে হিরশ সতর্ক করে বলেছিলেন, সরকার যদি অব্যাহতি আইন পাশ না করে তবে নেসেট ভেঙে দেয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, 12 দিনের চাপিয়ে দেয়া যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে দেশটির প্রতিরক্ষা উৎপাদন পরিমাণ ও গুণগত মান উভয় দিক থেকেই উচ্চতর অবস্থানে রয়েছে। সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্যদের সাথে একটি বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমের একটি ব্যাপক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের প্রতিরক্ষা উৎপাদন এখন চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের আগের তুলনায় পরিমাণগত ও গুণগত উভয় দিক থেকেই অনেক বেশি। নাসিরজাদে 582টি প্রতিরক্ষা সামগ্রী, যন্ত্রাংশ এবং সরঞ্জাম উৎপাদনের স্বনির্ভরতার দিকে ইঙ্গিত করে বলেন, এই প্রকল্পগুলির 59%ই বেসরকারি খাতের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এরপর তিনি স্যাটেলাইট উৎক্ষেপক এবং স্যাটেলাইট উৎক্ষেপক তৈরির ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যকলাপের কথা তুলে ধরেন এবং আইন প্রণেতাদেরকে প্রতিরক্ষা সরঞ্জামের অর্থায়ন ও সরবরাহের জন্য মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার আহ্বান জানান। সূত্র মেহের নিউজ। গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না, কারণ এর কোনো স্পষ্ট কাঠামো নেই। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ আবু ধাবি কৌশলগত বিতর্ক ফোরামে বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এখনো স্থিতিশীলতা বাহিনীতে একটি স্পষ্ট কাঠামো দেখাতে পাচ্ছে না এবং এই পরিস্থিতিতে সম্ভবত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না। মার্কিন সমন্বিত আন্তর্জাতিক বাহিনীতে মিশর, কাতার ও তুরস্কের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সৈন্যদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই বাহিনী খুব শীঘ্রই গাজায় উপস্থিত হবে, কারণ 2 বছরের যুদ্ধের পর সেখানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। 2020 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনকারী কয়েকটি আরব দেশের মধ্যে তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত অন্যতম। সূত্র বাসস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি দেশটিতে 4 নভেম্বর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এর মধ্যে মামদানিকে ঠেকাতে একেবারে মরিয়া হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মামদানির নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকেই তাকে বহিষ্কারের দাবি তুলেছেন রিপাবলিকানরা। কোনো প্রমাণ ছাড়াই তারা অভিযোগ করেছেন মামদানি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং তিনি নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দাবি আইনি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক ও কার্যত অসম্ভব। সূত্র আল জাজিরা। নির্বাচনের আগেও মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল রিপাবলিকান পার্টি। অর্থকড়ি ঢেলে ও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েও সফল হয়নি তারা। মামদানিকে নিয়ে নানা কথা বলেছিলেন ট্রাম্প, এমনকি হুমকিও দিয়েছিলেন মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেবেন তিনি। তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এবার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন নতুন মেয়র। রিপাবলিকান কয়েকজন আইন প্রণেতা মামদানির নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। অনেকেই আবার তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকেই বিতাড়িত করার কথা বলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও জার্ডি ফাইন দাবি করেন, মামদানি নাকি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পৃক্ততা গোপন করেছেন। ওগলোস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে উগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেছেন। ওগলস বলেন, যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন, তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন রিপাবলিকানরা। গত জুনে পাম বন্ড
বন্ডিকে লেখা একটি চিঠিতে মামদানির নাগরিকত্ব বাতিলের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওগলস। যদিও এই অভিযোগের এখনো কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। রিপাবলিকানদের আরেকটি অভিযোগ হলো মামদানি তার নাগরিকত্বের ফর্মে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা এর সদস্যপদ গোপন করেছেন। এটিকে তারা একটি কমিউনিস্ট সংগঠন বলে দাবি করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ডিএসএ কমিউনিস্ট দল নয়, এটি কমিউনিজমের বিকল্প হিসেবে উঠে আসা গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটি ধারা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিগুণ প্রস্তুতি, একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তেহরান। ইসরায়েল ইরানের নতুন সর্বাত্মক যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 13, গুরুতর আহত 24। ভারত জুড়ে সতর্কতা জারি। দিল্লিতে বিস্ফোরণের আগে রহস্যময় অভিযান, উদ্ধার হয় 3000 কেজি বিস্ফোরক, যা জানা গেল। ইসরায়েলের জন্য নয়া হুমকি, বয়কটের পরিকল্পনা করছে ইহুদিদেরই হারেদি সম্প্রদায়। যুদ্ধের সময়ের চেয়ে প্রতিরক্ষা পণ্য উৎপাদন বাড়িয়েছে ইরান। গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানিকে দেশ ছাড়া করতে মরিয়া ট্রাম্প দলীয় নেতারা, নাগরিকত্ব বাতিল করে উগান্ডায় ফেরত পাঠানোর দাবি। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।